ওকে, চলো। গতকালকে আমরা হেড এন্ড টেইল মেথডে আমরা যোগ করা শিখছি। আজকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সামান্তরিক বিধিটা নিয়ে কথা হবে। এটা দিয়ে হেড এন্ড টেইল মেথডে আমরা কি যোগ করতে পারবো, বাট ওটা আমাদের ম্যাথমেটিক্সে বেশি হেল্প করে না। ম্যাথমেটিক্যাল হেল্পের জন্য আমাদের কি সামান্তরিক বিধিতেই যাওয়া লাগবে। আমরা গতদিন দেখছিলাম যে যোগ, ভেক্টর যোগের ক্ষেত্রে দুইটা স্টেপে আমাদের কাজ করা লাগে। একটা কি, প্রথমে যোগ, দেন কি ফলাফল। এই দুইটা স্টেপে আমরা কি যোগ করি, সেটা হোক তোমার সামান্তরিক বিধি হোক তোমার হেড এন্ড টেইল। তাহলে সামান্তরিক বিধি এইটাতেও আমরা কি করব, প্রথমে যোগ করব, দেন ফলাফল বের করব। তো এইখানে যোগ করার নিয়মটা কি একটু দেখি। ধরো একই ভাবে আমার কাছে দুইটা ভেক্টর, ধরো এই ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে A, B, ঠিক আছে। তো এই দুইটা ভেক্টর আমরা যোগ করতে চাই, তাহলে প্রথম কাজ কি, যোগ করব, দেন ফলাফল বের করব। তো এইখানে যোগ করার ফর্মুলা, এখানে যোগ করার নিয়ম হলো তোমার যতগুলা ভেক্টর তুমি যোগ দিতে চাও, বা এখানে মেইনলি সামান্তরিক তুমি দুইটা ভেক্টর, সামান্তরিক পদ্ধতিতে আমরা মেইনলি দুইটা ভেক্টরই যোগ দেব। তো যে দুইটা ভেক্টর আমরা যোগ দিতে চাচ্ছি, ওই দুইটা ভেক্টরের কি হয়, হেড এক করো অথবা টেইল এক করো। সোজা কথা, হয় দুইটার হেড এক করবা অথবা দুইটার টেইল এক করবা। তো আমরা সচরাচর আমরা কি দুইটা টেইল এক করি বা আদি বিন্দু। হেড এক করলেও সেম রেজাল্ট আসবে, কিন্তু আমরা ওটা নিয়ে বেশি আগাই না। ট্রেডিশন ফলোর জন্য আমরা সবসময় কি দুইটার এই যে টেইল যে আছে, টেইল দুইটা এক করবো। ধরো এখানে আরো যদি ভেক্টর আমি যোগ দিতে সি ভেক্টর, সি এরও টেইল করা লাগবে। মেইন কথা, যতগুলা ভেক্টর তুমি যোগ দিতে চাও সব ভেক্টরের টেইল এক বিন্দু হওয়া লাগবে। আর ইয়েতে কিন্তু কি ছিল তোমার, কি বলে, আমরা হেড এন্ড টেইল মেথড যেটা ছিল এখানে কিন্তু কি একটার, দেখো হেডের সাথে আর একটার কি টেইল, একটা হেডের সাথে আর একটা টেইল, দেখো হেডের সাথে টেইল, হেডের সাথে টেইল এরকম ছিল। কিন্তু সামান্তরিক বিধিতে কিন্তু এটা করতে পারবো না, সব টেইল এক করা লাগবে। মানে যোগের নিয়মে আমরা কি দেখলাম, যোগ সকল ভেক্টরের বিন্দু এক হতে হবে। এই ছোট্ট কথা, এর বাইরে আর কোনো কথা, ঠিক আছে। তাহলে এই কাজই করি, দেখো প্রথমে যোগ করি। আর বেশ কি আসছে, ভাই আইছি। গমিনের সমস্যা কি? মনে হয় লাইনে নাই, হয়তো বা কোনো জায়গায় গেছে। তাহলে দেখো কি বললাম, এখন দেখো এইখানে কিন্তু হেড, এইটার টেল আর এইটার টেল কিন্তু কি এক নাই। দেখো এইটার টেল এই বিন্দুতে, এইটার টেল এক বিন্দু, কিন্তু এই টেল আর এই টেল এক বিন্দু করা লাগবে। তো যখনই আমার এক বিন্দু করার দরকার হয় তখন কিন্তু আমরা একটা বুদ্ধি শিখছি, যে আমার ভেক্টর চেঞ্জ হবে না, কিন্তু আমার ভেক্টরের স্থানান্তর দরকার হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করা লাগবে, আমার কি প্যারালাল শিফটিং, এই জিনিসটা আমরা কাজে খাটাবো। তাহলে এখানেও প্যারালাল শিফটিং করব, কিন্তু প্যারালাল শিফটিং করে আমরা হেডের সাথে টেইল এই কাজটা করব না। এবার প্যারালাল শিফটিং করে আমরা টেইল আর টেইল মিলাবো। সহজ কথা, আমার কথা বোঝা গেল কিনা? রাকিবুল সিনহা, রাফিন, বুঝছি ভাই।
ওকে, জি ভাই। তাহলে প্যারালাল শিফটিং কিন্তু সব জায়গাতে প্যারালাল শিফটিং এর একবারে সহজ ফান্ডা কি, তোমার যখনই তোমার ভেক্টর অপরিবর্তিত রাইখা তোমার কাজ করা লাগবে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরের দরকার হবে, তখনই তুমি প্যারালাল শিফটিং করবে। সহজ কথা, তোমার ভেক্টর অপরিবর্তিত রাখতে চাচ্ছ, সাথে তোমার স্থানান্তরটাও দরকার, তখনই তুমি প্যারালাল শিফট করবে। তাহলে দেখো প্যারালাল শিফট হয়ে গেল। এখন দেখো ভেক্টরের যেহেতু দেখো এইটার একটা নির্দিষ্ট দিক আছে, এটারও একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে এদের মধ্যে কোনো কিন্তু কি নির্দিষ্টই থাকবে। এটা তো সহজ কথা। আমি যদি এইখানে সি ভেক্টর দিতাম, তাহলে এ আর সি এর মধ্যে কি একটা নির্দিষ্ট কোণ থাকতো, এ আর বি এর মধ্যে একটা নির্দিষ্ট কোণ কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এই কোণটাকে আমরা ধরে নিলাম এটা। ওকে, এখন তাহলে তোমার যখন তুমি দুইটা ভেক্টর যোগ দিতে চাইবে, তখন তোমার কি এই তিনটা জিনিস জানা থাকবে। তোমার একটা হলো ভেক্টর এ, ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ। তাদের মধ্যবর্তী কোণ দ্বারাই আসলে কি তাদের দিক নির্দেশিত হয়। একটা জিনিস মনে রাখবা, দিক নির্দেশনার সবচেয়ে ভালো একটা পদ্ধতি হইলো তোমার কোণ, অনেক একটা ভালো একটা পদ্ধতি। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা টপিকে চলে যাই, একটা ধরো এইরকম কিছু একটা আছে, আমরা তো জানি এইদিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে ধরো এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। আমি তোমাকে যদি বলি উত্তর দিকে রাফিন যাচ্ছে, এটাও যে কথা। আমি যদি বলি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে রাফিন যাচ্ছে, এইদিকে যাচ্ছে, দুইটা সেম কথা না? তাহলে দেখো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি রেফার করলাম, তার মানে কি একটা দিককে আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এইটা না বলে আমি কোণের মাধ্যমেও এটা প্রকাশ করতে পারি। কথা বোঝা গেল কিনা? তাহলে কোণ জাস্ট কি, কোণ তোমার দিক নির্দেশনার একটা উপায়, একটা পদ্ধতি। আমরা কোন, আমাদের যদি কোনো সময় দিক তোমার কি ফিক্সড করে দেওয়ার দরকার হয়, যে এই এই ভেক্টরের দিক এটা, এই ভেক্টরের দিক এটা, আমরা তখন কি আমরা কোণের হিসাব পাতি নিয়ে কাজ করতে পারি। কথা বোঝা গেল কিনা এভরিওয়ান? হ্যাঁ ভাই। তাহলে দেখো আমরা ভেক্টর নিয়ে যেহেতু কাজ করতেছি, আর ভেক্টরের কিন্তু কি দিক থাকে, তার মানে কি ওইখানে কিন্তু কি কোণ অবশ্যই আসবে। তাহলে এই কথা যাতে আমরা না বলি, যেখানে ভেক্টর আসবে সেখানে কি তোমার কোণের বিষয়গুলো আসবে, সেই জন্য আমরা এটা ফিক্স করে দিলাম, থিটার মাধ্যমে এদের দিক ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা এখন আমার যোগের যোগ হয়ে গেছে। যোগ করলাম কিভাবে, সবার আদি বিন্দু এক বিন্দু করে যোগ করলাম। এখন এই যোগ করার পরে এর ফলাফল কি হবে আমরা কি জানি, আমরা চাচ্ছি হলো এ প্লাস বি, এইটা ধরলাম কি আর ভেক্টর, এ প্লাস বি ইজ ইকুয়াল টু আর। এটা তো আমরা অবশ্যই জানি যে আরো একটা, দুইটা ভেক্টরের যোগফল কি, তৃতীয় যে ভেক্টরটা হয় সেটা তোমার কি একটা ভেক্টরই হয়। তাহলে এইটার আর টা বের করাই আমার মেইন উদ্দেশ্য। তাহলে আর পাবো কিভাবে, তার জন্য এখন এই আরটাই তো আমার ফলাফল, আরটাই আমার ফলাফল। এই ফলাফলটা কিভাবে পাবো, এইটা পদ্ধতিতে আসে, এটা ফলাফল। ফলাফলের মধ্যে আবার দুইটাই স্টেপ আছে, সেটা ফলাফলে বলতেছে তুমি আগে ফলাফল বের করার আগে, তুমি আগে এই যে দুইটা ভেক্টর আছে না, এই দুইটা দুইটা ভেক্টরের কে তুমি সন্নিহিত বাহু ধরে তুমি কি করবে, আগে একটা সামান্তরিক কমপ্লিট করো। তাহলে সন্নিহিত বাহু ধরে ধরে যদি আমি সামান্তরিক কমপ্লিট করি, বিষয়টা এরকম হবে, এরকম একটা সামান্তরিক কমপ্লিট করা যাবে। ঠিক আছে, এই সামান্তরিকের দেখো আগে তাহলে প্রথম কথা, ভেক্টর দ্বয় দ্বয়কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক। এরপরে স্টেপ বি, সামান্তরিক বানানো হয়ে গেছে, ধরো তাহলে সামান্তরিক আগে বানায় ফেলি।
দেখো সামান্তরিক কমপ্লিট হয়ে গেছে। এখন এই সামান্তরিকে দেখো তুমি চাইলে দুইটা সামান্তরিকে দেখো দুইটা তুমি সামান্তরিকে তুমি দুইটা কর্ণ পাবা, সেই কর্ণগুলো আমরা বানায় ফেলি। দেখো, একটা কর্ণ, দুইটা কর্ণ, দেখো দুইটা কর্ণ কিন্তু পেয়ে গেছি। এখন এই দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণ হবে তোমার সেই লব্ধি, এই আর। দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণ হবে তোমার এই আর। এখন কোনটা হবে, এইটা নাকি এইটা? অ্যান্সার হলো তোমার এইটা। এইটা হবে হলো তোমার এ প্লাস বি করার পরে আর, এইটা হবে আর। এখন এটা তাহলে চিনবো কিভাবে? চেনার উপায় হলো দেখো, আমাদের আদি বিন্দু, দুইটা ভেক্টরের আদি বিন্দু কোথায়, এইটা না? তাহলে এই পয়েন্ট থেকে কোন এটা আসে, এই পয়েন্ট থেকে তোমার কোন কর্ণটা গেছে, এই কর্ণটা উৎপন্ন হয়েছে না? এই কর্ণ কিন্তু কি, এই কর্ণের কমন পয়েন্ট কিন্তু কি আদি বিন্দু না। আবার বলি, যে ভেক্টর দ্বয় তুমি যোগ দিচ্ছ সেই ভেক্টরের যে আদি বিন্দু থাকবে, সেই আদি বিন্দু থেকে তোমার যে কর্ণটা তৈরি হবে সেই কর্ণটাই হবে তোমার ফলাফল বা লব্ধি ভেক্টর। কথা বোঝা গেল কিনা? কারণ কোনো ডাউট থাকলে বলো। তো হ্যাঁ দেখো ভাই। এইটার কিন্তু কি এখন এই যে কর্ণ আছে এটার সাথে কিন্তু কি আদি বিন্দুর সাথে সম্পর্ক নাই। দেখো এই কর্ণের এটা কি তেল বাকি শেষ বিন্দু, এখানেও কি আছে শেষ বিন্দু, তাহলে শেষ বিন্দুর কথা কিন্তু বলি নাই। এই যে আদি বিন্দু, এ ভেক্টরের আদি বিন্দু কোন বিন্দু, এই বিন্দু। বি ভেক্টরের আদি বিন্দু এই বিন্দু। তাহলে এই বিন্দুর সাথে কোন কর্ণ আছে, এই কর্ণ আছে। তাহলে এই কর্ণটাই আমার আর হিসাবে গণ্য হবে। কার কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে এটাই আমার আর। কার কোনো ডাউট? রাপিন, না কোনো ভাই। ডাউট না থাকলে? ভাই। ওকে, এখন দেখো আর আমি কি বলছি, যে যে যেখানে ভেক্টর আসবে সেখানে তো কি দিকের কাহিনী আসবেই, দিকের কথাবার্তা আসবেই। তাহলে আর যেহেতু দেখো এ আর বি ভেক্টরের দিক আমরা ফিক্সড করে দেওয়ার জন্য আমরা কি থিটাটা নিয়ে আসছিলাম, ভালো কথা। তাহলে থিটা কার দিক, কার কার দিক নির্দেশ করতেছে, এ আর বি এই দুইজনের দিক নির্দেশ করতেছে থিটা। এখন আর ভেক্টর আমি দায়িত্ব হইলো আর ভেক্টরটা বের করা। তাহলে আর যেহেতু ভেক্টর, তাহলে আর এরও কি মান থাকবে, দিক থাকবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে আর যখন আমি বের করতে চাচ্ছি, আর এর দুইটা জিনিস আমার বের করা লাগবে। একটা হলো কি আর এর মান, আর আর এর দিক। এখন আর এর মান বলতে কি বোঝাচ্ছে, এই যে এই কর্ণের দৈর্ঘ্য, এইটা হবে কি আর এর মান। আর আর এর দিক আমরা একটুখানি আগেই দেখছি কি দিক প্রদর্শনের একটা ভালো উপায় হলো কোণ। তাহলে আর এর সাথে যে কোনো একটা ভেক্টরের যদি আমি কোণ বের করতে পারি, ওইটাই আমি কি আর এর দিক হিসাবে কি চালায় দেব। কথা আমার টার্গেটটা বোঝা গেছে কিনা সবাই? দেখো আর কিন্তু আমার বের করার এটাই আমার উদ্দেশ্য। তাহলে আর এর আমার দুইটা কাজ, একটা মান বের করা লাগবে আর একটা দিক বের করা লাগবে। মান তো বের করলাম, ভালো কথা। এখন দিকের কাহিনী কি, আমি চাইলে কি বি আর আর এর মধ্যে একটা কি কোণ বের করতে পারি, অথবা এ আর আর এর মধ্যে কোণ বের করতে পারি। এই কোণ বের করলে আমি বলতে পারবো যে এর সাথে আর এত কোণ উৎপন্ন করছে, তাহলে কিন্তু কি আর এর দিকটা ফিক্সড হয়ে গেল। একইভাবে আমি চাইলে এটাও করতে পারি যে তোমার ইচ্ছা বির সাথে আর এর কোণ বের করতে পারি, তখন বলবো যে বির সাথে আর এত কোণ উৎপন্ন করে। তার মানে কি এই যে কথাটা বললা যে এর সাথে আর এত কোণ উৎপন্ন করে, এইটার মাধ্যমে কি আর এর দিকটা ফিক্সড হয়ে গেল। কথা বোঝা গেল কিনা প্রত্যেকে? ডাউট থাকলে বলো। জি ভাই, বুঝছি। ওকে, তাহলে আমাদের বুঝছি। দুইটা কাজ তাহলে সেটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো থিটা কার কার মাঝের কোণ, এ আর বি, যাদের আমি যোগ দেব। আর যেটা আমার বের করা লাগবে সেটা হলো ধরো এইটা আমি নিলাম, ধরো এর সাথে নিচ্ছি, এটার নাম দিলাম আলফা, ঠিক আছে? তাহলে আলফা বের করা কিন্তু আমার দায়িত্ব, ঠিক আছে? আলফার মাধ্যমে আমি আর এর দিক বলবো আর আর এর মান আমি বের করে ফেলবো। তাহলে এই কাজটা এখন করব, যে আমার আর এর মান এন্ড আর এর দিক। বিটা আর এখানে লিখে দিলাম না, বির বিষয়টা তো আমি বললামই, যে আদি বিন্দুর সাথে যে কর্ণ থাকবে সেটাই তোমার কি হবে, লব্ধি হবে। এইটা তাহলে বাকি কর্ণের কাজ কি, বাকি কর্ণ আসলে কি? এখানে এ প্লাস বি আর পাইছি না, এ মাইনাস বি অথবা বি মাইনাস এ। মেইন কথা দুইটা ভেক্টরের বিয়োগ ফল হইলো এই কর্ণের এই কর্ণটা হবে নির্দেশ করবে। কথা বোঝা গেছে? এটা আমরা পরে কথা বলবো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। তাহলে চলো আমরা এই কাজটা করে ফেলি।
তো এখন আমাদের টার্গেট হলো এই মানগুলো বের করে ফেলা। আমি এটা একটু ফাস্টলি করবো, কারণ এখানে ম্যাথমেটিক্যাল কাজ ফাস্টলি করলেও প্যারা হবে না তোমার। এখন আমরা এই ডেরিভেশনে যাব। প্রথমেই হলো আমার মান বের করা আর এর মান। তাহলে আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল হলো a প্লাস, ঠিক আছে। তাহলে আর এর মান, প্রথম স্টেপ হলো তোমার আর এর মান বা আর, ঠিক আছে। আর এর মানটাকেই দেখো এইভাবেও লেখা যায়, অথবা শুধু আর দ্বারাও নাকি এর মান বোঝায়, ঠিক আছে। জাস্ট এটা লিখে, তাহলে দেখো আমাদের কাছে জানা আছে কি, এ ভেক্টর জানা আছে, বি ভেক্টর জানা আছে। এ ভেক্টর জানা থাকা মানে কি, এ এর মান জানা আছে, মানও জানা আছে, এর দিকও জানা আছে, ঠিক আছে। বি ভেক্টর জানা আছে মানে কি, বি এর মান এবং দিক দুটাই তোমার জানা আছে। এমন হইলো যে তোমার এর মান জানা আছে, বাট তুমি এর দিক জানো না, তাহলে কিন্তু কি তুমি পুরা কমপ্লিট ভেক্টরটাকে তুমি বলতে পারবে না যে আমি কমপ্লিট ভেক্টরটাকে জানি। তোমার কমপ্লিট ভেক্টরটাকে জানার জন্য তোমার মানও জানা লাগবে, দিকও জানা লাগবে। তাহলে এ আর বি কিন্তু দুইটা জিনিস জানা আছে। এখন আর এর মান জানবো, আর এর দিক জানবো, বাস। এ আর বি এর দিক কিভাবে ফিক্সড হয়েছে সেটা তো আমি আগে বললাম, এই যে থিটার মাধ্যমে। তাহলে থিটা, এ, বি, এই তিনটা জিনিস আমার জানা। অজানা কি, আর এর মান আর আলফা। আলফাটা বের করবো, আর এর মান আরটা বের করবো। Okay? তাহলে এইটার জন্য আমরা একটু ছোট্ট কাজ করে নেবো, সেটা হলো তোমার, দেখো এখানে আর এইটাকে যদি আমি একটুখানি বর্ধিত করে এইভাবে বর্ধিত করি, এইভাবে বর্ধিত করি, দেখো এই আর একটা কি সমকোণ ত্রিভুজের মধ্যে চলে আসবে। আর সমকোণ ত্রিভুজের মধ্যে চলে আসলে আমরা কি একটা সমকোণ ত্রিভুজের একটা অ্যাডভান্টেজ দেবো, কারণ আমরা পিথাগোরাসের সূত্র জানি। সাধারণভাবে কিন্তু কি এখানে কোনো সূত্র ইউজ করতে পারতেছি না। আর কি এই ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু এই ত্রিভুজ দিয়ে আমার তেমন বেশি সুবিধা হচ্ছে না। সুবিধা হবে কখন, যখন আমি এটাকে একটা সমকোণ ত্রিভুজের আওতা করতে পারবো, ঠিক আছে। এই সমকোণ এই সুবিধাটা নেওয়ার জন্যই আমি এখানে তোমার বর্ধিত করে দিচ্ছি। তাহলে আমি একটু মার্কিং করে ফেলি। ধরো ইউ, ই, ইউ, ইউ, এটা এস, ঠিক আছে। এস রেডেড, ঠিক আছে। আমরা পয়েন্ট গুলো একটু মার্কিং করে ফেললাম। তাহলে ডাব্লিউ জেড কে বর্ধিত করা হয়েছে এই পর্যন্ত, আর এস এখানে বর্ধিত করে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে দেখো এখন এই ত্রিভুজটা দেখো, ইউ ডাব্লিউ এস, এই ত্রিভুজে কিন্তু ডাব্লিউ কিউ, এইটা কিন্তু কি অতিভুজ। ডাব্লিউ ডাব্লিউ কিউ এই মানটাই কিন্তু কি আর এর মান না, তার মানে এই মানটাই বের করা আমার মেন উদ্দেশ্য। এই অতিভুজের মান বের করতে পারলে আমার কাজ শেষ। এখন দেখো অতিভুজের মান বের করার জন্য আবার কি লাগে, ভূমি লাগে, লম্ব লাগে। ভূমি কোনটা, এইটা, আর এটা হলো আমার কি লম্ব। এখন আমি বর্ধিত করতে গিয়ে আমি এর মান জানি, বাট আমার ভূমি কিন্তু টোটালটা, তার মানে কি এর মান আমি জানি, বাট আমার এইটুকুর মানও জানা লাগবে। তাছাড়া আমি টোটালটার মান তো জানতে পারবো না। আবার লম্ব দরকার, আর আমার এটার মানও একটু বের করা লাগবে। দেখো জাস্ট এইটার মান আর এইটার মান বের করতে পারলেই আমি লম্বের মানও জেনে ফেলবো, আবার ভূমির মানও জেনে ফেলবো। তাহলে আমার কাজ কিন্তু একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে। এইটাই বোঝার বিষয়। এরপরে আমি কাজ ফাস্টলি করি আর তোমার স্লোলি করি, ওইটা কিন্তু সবে একই, জাস্ট ম্যাথমেটিক্স। এই পর্যন্তই, এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এই পর্যন্ত যদি বোঝা যায় তোমরা নিজে নিজে এটা করতে পারবা। আমি বুঝাইতে পারলাম কিনা? জি ভাই। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তাহলে দেখো একটা জিনিস দেখো, এইখানে সামান্তরিকে তো আমরা জানি এই বাহু আর এই বাহু কি সমান্তরাল। আমরা কিন্তু একটা জিনিস জানি যে দুইটা সমান্তরাল বাহুকে যদি কিন্তু একটা বাহু ধরো ছেদ করলে সেইখানে যে এই কোণ দুইটা উৎপন্ন হয়, সেই কোণ দুইটা কিন্তু কি সমান হয়। তাহলে দেখো একইভাবে এই বাহুকে ছেদ করছে কি এই বাহু না, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সেম হবে। তার মানে এইখানে যদি থিটা হয়, এখানেও থিটা হইতে বাধ্য।
তাহলে এই কোণটা দেখো আমরা জেনে ফেললাম, এইটার মানও থিটা। এইখানে দেখো সামান্তরিকের আমরা জানি কি? বিপরীত বাহু, এই যে এই বাহু আর এই বাহু কি সমান এবং সমান্তরাল। এখন দেখো সমান্তরাল হওয়ার কারণে দেখো এইটা আর এইটার দিক এক, আবার দেখো সামান্তরিকের বিপরীত বাহু কি সমান না, তার মানে কি মানও এক। তোমার দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি মান এক হওয়া লাগবে, দিক এক হওয়া লাগবে। দিক এক বললাম কিভাবে, কারণ এদের কি দেখো সমান্তরাল আছে, সমান্তরাল হওয়া মানে কি অথবা ধারক রেখা এক, সমান্তরাল হইলেই সমান্তরাল, আর এইদিকে কি তীর চিহ্ন এইদিকে আছে, তাহলে এই বি ভেক্টরটা কিন্তু কি আমি চাইলে এটাকেও বি ভেক্টর বলতে পারি। এটা বোঝা যায় কিনা, এইটাকে আমি বি ভেক্টর বললে কারো কোনো আপত্তি আছে কিনা এটা বলো। আর কোনো কোশ্চেন, ডাউট, যে কোনো কিছু? এইখানে বি ভেক্টর হইলে ধরো এখানে আমি এক্স ভেক্টরই লিখলাম, এক্স ভেক্টরই লিখলাম, কিন্তু সেই এক্স ভেক্টরকে আমি এক্স ভেক্টর সমান সমান কি হবে, বি ভেক্টর এটা হয়ে যাবে। সেই জন্য আমি সরাসরি এক্স ভেক্টর না লিখে সরাসরি বি ভেক্টরই লিখে দিচ্ছি, জাস্ট এটাই। রাফিন, রাকিবুল, বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে এইটাকে দেখো আমি, ওকে আমি এখানে বি ভেক্টরটা লিখে দিলাম, এইটা আমার বি ভেক্টর। তাহলে এখন দেখো এইটা বি ভেক্টর মানে কি, এই বাহুটার মান আমার জানা, ওই যে আমি বলছি না যে যখন তুমি ভেক্টর জেনে ফেলো তখন তুমি তার মানও জানো, দিকও জানো। দিক দেখো কিভাবে জেনে গেছে, যে থিটা, থিটা তো তুমি প্রথমে জেনে ফেলছো, তার মানে এইটুকুর মান কিন্তু তোমার জানা আছে। এখন একটা সমকোণী ত্রিভুজের যদি তুমি একটা বাহু আর একটা কোণ, মানে সমকোণ বাদে একটা কোণ জানো, তাহলে কিন্তু কি বাদ বাকি সবকিছুই জানা যায়। তার মানে আমার যে এই দুইটা অজানা জিনিস ছিল, এটা কিন্তু আমি ইজিলি বের করতে পারবো কিভাবে, এই যে বি আর থিটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখো আমি জেড এস এর মান দরকার ছিল, জেড এস এর মান বের করে ফেলবো, কিউ এস এর মান দরকার ছিল, কিউ এস এর মানও বের করে ফেলবো ইজিলি। দেখো এই ত্রিভুজের মধ্যে এখন দেখো আমি যেখানে যেখানে বি লিখবো, বি লেখা মানে কি বি এর মান, যেখানে যেখানে এ লিখবো এ এর মান, যেখানে যেখানে এই তো এইরকম। তাহলে দেখো জেড এস, ত্রিভুজ ইউ জেড এস, দেখো আমরা এটা লিখবো ত্রিভুজ জেড এস এ, এই কোণের সাপেক্ষে এইটা কি ভূমি, এটা লম্ব। তাহলে আমার জেড এস এর মান জানতে চাই, তার জেড এস এর মান জানতে চাই, তাহলে কি এটা কি ভূমি, প্রতিভুজের মধ্যে সম্পর্ক কি বলো, কস থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে জেড এস বাই কত, কিউ জেড, জেড জেড। তাহলে আমার জেড এস এর মান দরকার, সুতরাং জেড এস ইকুয়াল টু জেড কিউ, জেড কিউ কস থিটা। জেড কিউ মানে কি, জেড কিউ মানে হলো তোমার বি, তার মানে আলটিমেটলি আমি পেয়ে গেলাম জেড এস ইকুয়াল টু বি কস থিটা। দেখো এই মানটা আমার দরকার হবে একটু পরে। একইভাবে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু দেখা যাবে, সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, লম্ব হলো তোমার কি এটা কিউএস, কিউএস বাই কিউজেড, এস বাই কিউজেড। বা এখান থেকে দেখো কিউএস এর মান দরকার, এস ইজ ইকুয়াল টু জেড ইনটু সাইন থিটা। কিউজেড মানে কিউজেড, দেখো জেড কিউ যে জিনিস, কিউজেড এক, কিউজেড কিউজেড জেড মানে কি সাইন, এটার মানও দরকার হবে। তাহলে দেখো আমার জেড এস দরকার ছিল এটা কি বি কস থিটা, যে তোমার কিউ এস জানার দরকার ছিল এটা কি বি সাইন থিটা, পেয়ে গেলাম। এখন আমার এখন জাস্ট ম্যাথ করবো বাস, কারণ কি আমার টোটাল ফরম্যাটে আমার কি এই দুইটা মানই আমার অজানা ছিল। দেখো এখন তুমি বির মানও জানো, থিটার মানও জানো, তার মানে কি কিউ এস এর মান জেনে ফেলছো, বির মান জানো, কস থিটার মান জানো, জেড এস জেনে ফেলছো। ঠিক আছে, তাহলে এখন আমি আসবো এই যে বড় ত্রিভুজ নিয়ে কাজ করবো, কারণ এর মধ্যে আমার অজানা কিছুই নেই। ঠিক আছে, তাহলে বড় ত্রিভুজে এটা কি কিউ ডাব্লিউ এস,
এস এ দেখো এর সাথে কিউ ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু এটা ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি এইটা স্কোয়ার কিউ এস স্কোয়ার প্লাস ডাব্লিউ এস স্কোয়ার এস প্লাস ডাব্লিউ এস স্কোয়ার। ওকে, ভালো কথা। কিউ ডাব্লিউ মানে কি ছিল, এটাই কি আমার আর, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু ইউএস। ইউএস এর মান তো আমরা একটু আগে বেরি করে ফেললাম। এটা মানে ভি সাইন থিটা, ভি সাইন থিটা হোল স্কয়ার, সাইন থিটা এইটার উপর স্কয়ার প্লাস ডাব্লিউএস। ডাব্লিউএস মানে কি, ডাব্লিউএস কে চাইলে কি এইটুকু প্লাস এইটুকুতে কনভার্ট লেখা যায়। এইটুকু কি এ প্লাস এই যে, সেটাকে লিখে নি ডাব্লিউ, এটা মানে হলো তোমার ডাব্লিউ জেড প্লাস জেড এস। জেড এস এটা কি হোল স্কয়ার। ডাব্লিউএস কে কি ডাব্লিউ জেড প্লাস ডাব্লিউএস এ লেখা যায়। এখন দেখো পরে এটাতে আছে বি স্কয়ার সাইন স্কয়ার এটা প্লাস ডাব্লিউ জেড মানে ডাব্লিউ জেড মানে তোমার এ, দেখো ডাব্লিউ জেড, দেখো ডাব্লিউ জেড এটা মানে কিন্তু এ, এ প্লাস এইটা কি তোমার বি, এটা মানে একটু আগে বের করে রাখি বি কস থিটা, আর উপর আছে কি জেড এস। দেখো জেড জেড এটার মান জেড এস, কোথায় জেড এর মান বি কস থিটা হোল, এটা হোল। আমরা দেখো বি বি স্কোয়ার সাইন স্কোয়ার এটা প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করো, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এটা হলো আমার এ, এই টোটালটা আমার কি বি, বি কস এটা প্লাস এই টোটালটার উপর স্কোয়ার বি কস, তাহলে বি কস থিটা হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার কস স্কোয়ার, স্কোয়ার এটা একেবারে লিখে স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো একটু এটাকে যদি আমরা ট্রিক করি তাহলে বিষয়টা এভাবে লেখা যাবে এ স্কোয়ার, এ স্কোয়ারটা আমরা প্রথমে লিখি এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার, আমি যদি কমন নেই এইটা, এই পার্ট আর এই পার্ট, এইখান থেকে বি স্কোয়ার কমন নেব তাহলে কি সাইন স্কোয়ার আর কস প্লাস কস স্কোয়ার লেখা যাবে, সাইন স্কোয়ার এটা প্লাস কস স্কোয়ার এটা প্লাস এ বি কস থিটা, এটা তো থাকবে এ বি কস থিটা। ওকে, এখন দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা কিন্তু কি আমরা জানি 1, আলটিমেটলি এখানে থাকতেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab cos থিটা। এইটাই আসলে কি ছিল r, এখান থেকে আমরা r এর মান কি পাইলাম, আলটিমেটলি এর মান হলো আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস প্লাস ab, হয়ে গেল কিনা বলো, এর কোনো কোশ্চেন থাকলে বলো। মানের পার্ট আমরা শেষ করে ফেললাম, মানের পার্টটা কভার হয়ে গেল, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এবার আমার ওই যে দিকের পার্টটা কভার করার জন্য আমার কি আলফার মানটা বের করা লাগবে, ক্লিয়ার কিনা? হ্যালো, জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। এবার কি দিকের দিক কিভাবে বের করবো, তার মানে আলফার মান বের করা লাগবে। তাহলে দেখো ওই একই ত্রিভুজ থেকে দেখো এটাও কিন্তু সেম এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে দেখো এইটা আমার কি এই আলফার সাপেক্ষে, দেখো এই ত্রিভুজে এই বড় ত্রিভুজে আলফার সাপেক্ষে কি এটা আর এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু কি tan থিটা tan আলফা, এখন আমি আলফা নিয়ে কাজ করতেছি
tan আলফা tan ত্রিভুজের মধ্যে ত্রিভুজ কিউ ডাব্লিউ এস এ বড় ত্রিভুজের মধ্যে tan ইকুয়াল টু এটা কি আসছে লম্ব বাই ভূমি লম্ব কি ছিল হলো তোমার কিউএস এস বাই তোমার ডাব্লিউএস এখন কিউএস এর মতো থাকলো ডাব্লিউএস কে কিন্তু ভেঙে লেখা যায় এটা কি ডাব্লিউ জেড প্লাস জেড এস এটা তাহলে দেখো কিউএস ইজ ইকুয়াল টু বের করে রাখছিলাম দেখো কিউএস ইজ ইকুয়াল টু বি সাইন থিটা বের করে রাখছিলাম কিউএস ইকুয়াল টু বি সাইন থিটা জেড এস বি কস থিটা তো দেখো কিউএস ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইডেড বাই ডাব্লিউ তোমার জেড ডাব্লিউ জেড সমান কি ছিল এ প্লাস জেড এস এটা তোমার বি কস থিটা এইটাই সমান আমার কি tan আলটিমেটলি আমরা আলফার মান কি পাইলাম ইনভার্স করে দাও tan ইনভার্স এখানে b sin এটা ডিভাইডেড বাই a প্লাস b cos theta। এই হলো বিষয় এইভাবে আমরা আলফার মানটাও বের করে ফেললাম তার মানে আমার সব কাজ শেষ সকল কাজ শেষ এখন দেখো এইখানে একটু আমরা কথা বলবো এই কোণ নিয়ে একটু কথা বলবো আলফাটা দেখো এর সাথে বের করছিলাম এখানে এইটা বারে বারে এখানে করা লাগছে আমি আবার কপি কপি করে নাও ভাই, কপি করে নিয়ে ওটা নিচে নিয়ে এসো। এই তো গানা को पाया হুম আচ্ছা রাকিব গোল হ্যাঁ এই কথা বললো না ওকে দেখো তাহলে আমার কি দেখো এই আলফাটা কার সাথে ছিল এর সাথে ছিল না দেখো এ আমি আর এর দিকটা আমি কিভাবে বলবো যে আর তোমাকে যদি জিজ্ঞেস করে আর এর দিক কি তুমি বলবা কি এর সাথে আলফা কোণ উৎপন্ন করেছে তাইলে এটা কি হয়ে গেল আর এর ডিরেকশনটা ফিক্সড হয়ে গেল তাহলে এর সাথে কোণ উৎপন্ন করছে সেই জন্য আমরা দেখো এ একবার ইউজ হয়েছে বি সাইন থিটা বি কস থিটা এটা কি দেখো যেটার সাথে কোণ নাই বি এর সাথে কোণ নাই সেই জন্য এটা বি এর সাথে কিন্তু কোণ ছিল না সেই বি কি দুইবার ইউজ হয়েছে তাহলে বি এর সাথে একবার কি সাইন থিটা নেব বি এর সাথে একবার কস থিটা নেব ঠিক আছে সাইন থিটা উপরে যাবে নাকি সাইন থিটা নিচে যাবে এটা কি দেখো ট্যান এর এখানে রেশিও আসছে না ট্যান এর রেশিওতে কি উপরে থাকে কি সাইন নিচে থাকে কি কস তাহলে দেখো বি এর সাথে উপরে নিচে সাইন নিচে নিচে কস কথা বোঝা গেছে তাহলে দেখো আমরা যদি তাহলে এই কথাটা যদি আমরা খাটাই তাহলে ধরো এইবার আমরা বি এর সাথে ধরো বিটা কোণ উৎপন্ন করে তাহলে এইখানে আমরা বিটার জন্যও কিন্তু কি আমরা কি এরকম ট্যান আলফার যে সূত্র ডিরাইভ করলাম বিটার জন্যও কিন্তু আমরা সূত্র ডিরাইভ করতে পারি বাট এইটা আমরা কি আর সূত্র ডিরাইভ করব না কোনো কোশ্চেন করবে না भाई যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল নিচে হ্যাঁ আরে ভালো কথা বলছে সেই ভালো একটা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল নাইস এটা আমি পরের ইয়েতে ইউজ করবো ভালো একটা মানে ছন্দের মতো হয়ে গেছে থ্যাংক ইউ এটা মনে রাখবে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল ভালো লাগছে এটা ওকে তাহলে দেখো তাহলে এবার অ্যাঙ্গেল কার সাথে বির সাথে তাহলে বি থাকবে কি সিঙ্গেল রেখে দাও সিঙ্গেল ট্যান দেখো ট্যান বিটা ইজ ইকুয়াল টু কি বি এর সাথে অ্যাঙ্গেল ছিল বি কে সিঙ্গেল রেখে দিছি একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখন কি যে যার সাথে কোণ ছিল না সে ছিল কি এ একবার এখানে লিখবো এ একবার এখানে লিখবো তাহলে উপরে কি থাকবে সাইন না কস অবভিয়াসলি সাইন থিটা এখানে কস থিটা অনেকে কিন্তু এই থিটা আর আলফা এই যে এই থিটা আর আলফা এর মধ্যে গোলমাল পাকায় ফেলে যে আমি এইখানে থিটা লিখবো নাকি আর এইখানে আলফা লিখবো অ্যান্সার হলো দেখো তুমি বের করতে এইটা তোমার অজানা আলফা হলো তোমার অজানা আলফা তুমি বের করবে কি দিয়ে জানা মান দিয়ে জানা তোমার কি ছিল ওই যে প্রথমে কিন্তু বলে নিছি
যে তোমার কাছে এ এর মান জানা আছে, বি এর মান জানা আছে, আর থিটার মান জানা আছে। সেই থিটাটা হলো এটা। থিটার পরিচয় কি? যে ভেক্টর দুইটা তুমি যোগ দিচ্ছ সেই ভেক্টর দ্বয়ের মাঝামাঝি কোণ, এটা হলো থিটার তোমার সংজ্ঞা, পরিচয়। আর আলফা কি? আলফা হলো তোমার যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ। ক্লিয়ার? আলফা আর থিটার মধ্যে যেন কোনো প্যাচ না বাঁধে। কথা বোঝা গেছে? দুইটার পরিচয় কিন্তু আলাদা। আর কোনো কোয়েশ্চেন? না ভাই। না ভাই। ওকে, এবার চলো আমরা একটু দুই একটা উদাহরণ নেই এই নিয়ে। এটা এখন কোথায় কাজে লাগে দেখো। এটা আমরা বাস্তব জীবনে যেখানে আমরা বল বেগ এগুলো নিয়ে কাজ করি, একাধিক বল একাধিক বেগ বা মেইন কথা একাধিক ভেক্টর কাজ করে, সেখানে কি আমাদের সামান্তরিক বিধি বা লব্ধিটা তোমার কি কাজ করে। কারণ কি এইটা সবসময় মাথায় রাখবে, লব্ধি আমরা চোখে যেটা দেখি ওইটাই লব্ধি, এটা খুব ভালোভাবে মাথায় রাখবে। চোখে যা দেখবো সেটাই লব্ধি। ঠিক আছে, এখন লব্ধিটা কিভাবে তৈরি হতে পারে? দুইটা ভেক্টরের সমন্বয়ে তৈরি হতে পারে, তিনটা চারটা 5,000 10,000 একাধিক ভেক্টর থাকলেই তো তোমার কি এক, আবার একটা ভেক্টর নিয়েও লব্ধি তৈরি হতে পারে। মানে কি, এই যে একটা একটা এ ভেক্টর, আমি যদি বলি এ ভেক্টর এর লব্ধি কত, বলে দিবে এ ভেক্টরই। কারণ এর মানে কি, এ এর সাথে আসলে তোমাকে একটা জিরো ভেক্টর যোগ হচ্ছে, তার মানে কি ঘুরে ফিরে এটা সমান সমান কি ভেক্টর হবে, ধরো এটা আর, এ ভেক্টর আর জিরো ভেক্টর বা নাল ভেক্টর যোগ হলে কি আর হইতাছে, কিন্তু এই সেই আর আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এ ভেক্টরই হয়ে যাবে। ঠিক আছে, একটা ভেক্টর যে কোনো, যদি একটা ভেক্টর কাজ করে সেই একটা ভেক্টরের লব্ধি কি ও নিজেই। ঠিক আছে, যখনই একাধিক ভেক্টর কাজ করে তখন কি তার লব্ধি চেঞ্জ হয়ে যায়, তখন আমরা কি সেটা বের করার জন্য আমরা বিভিন্ন তোমার কি পদ্ধতি ইউজ করি। কোন সময় আমরা সামান্তরিক বিধি ইউজ করি, কোন সময় আমরা কি হেড এন্ড টেইল মেথড ইউজ করি, আমরা সামনে কি তোমার উপপাদ্য বিভিন্ন উপপাদ্য পড়বো, এনিথিং। কথা ক্লিয়ার? আমাদের চোখের সামনে যেটা দেখবো সেটা আমরা কি, সেটা আসলে তোমার কি যে আরটা দেখি, যে আর ভেক্টর, এটা হলো আমাদের চোখের সামনে ভাসে। ভিতরে ভিতরে আসলে কাজ করতেছে কি, এও কাজ করতেছে, বি কাজ করতেছে, কিন্তু আমরা এ কে ইন্ডিভিজুয়াল দেখতেছি না, এ কে আলাদাভাবে দেখতে পারি না, বি কে আলাদাভাবে দেখতে পারতেছি না, কিন্তু আরটা আমাদের চোখের সামনে ভিজিবল থাকে। কথা বোঝা গেল কিনা? কার কোনো কোশ্চেন? এই কথাটা মনে রাখবে, এটা সব জায়গাতে থাকবে। জি ভাই, বুঝছি। ওকে, তাহলে দেখো এইবার আমরা একটু আসি, সেটা হইলো তোমার দুই একটা উদাহরণে। ধরো আমার কাছে একটা বল আছে, এটা একটা বস্তু, এই বস্তুর উপর ধরো এইদিকে একটা বেগ, এই বেগে আমি ওকে ধরো টান দিচ্ছি 2 মিটার/সেকেন্ড। এই বলের বেগ আমি প্রোভাইড করছি এইদিকে 2 মিটার/সেকেন্ড। যদি অন্য কোনো বল এখানে, সরি অন্য কোনো বেগ প্রোভাইড না করি, তাহলে কি ও সুন্দরভাবে কিন্তু 2 মিটার/সেকেন্ড বেগে এইদিকে যাবে নাকি আর কোনো দিকে যাবে, কারণ এখানে কিন্তু অন্য কোনো বেগ নাই, জাস্ট একটা বেগই আছে। তাহলে আমি এখানে কি বলবো, এখানে বলবো যে এর উপর বল, সরি বেগ প্রয়োগ হইতেছে কি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এইদিকে। আবার আমি চোখেও দেখতেছি কি এইদিকে, কারণ কি আমরা চোখে সবসময় দেখি কি লব্ধি দেখি, তো এখানে একটা ভেক্টর কাজে খাটতেছে, সেই জন্য কি ভেক্টর যা লব্ধিও তাই। কথা বোঝা গেল কিনা? তাহলে আমরা কি লব্ধি দেখবো কি 2 মিটার/সেকেন্ড বেগে এইদিকেই যাচ্ছে, তার মানে কি ভেক্টরও এইটা, আবার লব্ধিও আমি এইটাই দেখবো। আর কোশ্চেন? না ভাই। এটা কিন্তু তুমি নিজেই দেখবা। ধরো তুমি এই বস্তুটাকে এক্সট্রা কোনো কিছু দিলে না, জাস্ট এইটাকে এইভাবে নিয়ে এর সাথে একটা দড়ি বেঁধে এইভাবে টান দিলা, তাহলে আমি কি জাস্ট একটা বল দিয়ে টান দিছি, তাহলে কি ও কিন্তু এইদিকে যাবে। কিন্তু এমন একটা কাজ করলা তুমি, দুইটা দড়ি বাঁধছো, একটা এইদিকে আর একটা কি এইদিকে। ধরো এইদিকে রাফিন বাঁধছে, এইদিকে পারভেজ বাঁধছে, ও টান দিছে ও টান দিছে, ও কিন্তু কি এদিকেও যাবে না এদিকেও যাবে না, মাঝামাঝি দিয়ে যাবে। তাহলে দেখো এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, মাঝামাঝি দিয়ে যাচ্ছে। এই মাঝামাঝিটা আসলে কি, এইটা আসলে তোমার লক্ষ্য। তাহলে দেখো মাঝামাঝি দিয়ে যে যাচ্ছে, তাহলে মাঝামাঝি দিয়ে যাচ্ছে এটা আমি চোখে দেখতেছি, আমি তো চোখে এইটা দেখতেছি না যে রাফিন যেদিকে টান দিচ্ছে ওই দিকে যাচ্ছে কিনা, এটা কিন্তু চোখে দেখতেছি না। আবার পারভেজ যেদিকে টানছে ওই দিকে কিন্তু আমি যাইতে দেখতেছি না, তাহলে যাইতে দেখতেছি কোন দিকে, মাঝামাঝি একটা ডিরেকশনে। তাহলে যেটা দেখতেছি ওইটাই কিন্তু আমার কি লব্ধি, তার মানে ওইটাই আমার আর। দেখো আমরা যে এতক্ষণ বক বক করলাম, এখানে কিন্তু সেম কাজটা হয়েছে। দেখো
ধরো এইখানে আমার একটা বস্তু আছে, এইদিকে তুমি টান দিছো, এইদিকে টান দিছো, দেখো আমরা আর এই যে এটা আমার আর মাঝামাঝি একটা আর তৈরি হয়েছে, যেটা আমরা চোখে দেখবো। এটা বোঝা গেল কিনা? এটা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল এটা। ভাই বুঝতে পারছি। রাফিন, রাকিবুল। জি ভাই বুঝতে পারছি। ওকে, ওকে, তাহলে চলো। এইটা কিন্তু সকল ক্ষেত্রে, তুমি বেগের ক্ষেত্রে বলো, ত্বরণের ক্ষেত্রে বলো, বলের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে এই ধারণাটা, এই ধারণাগুলো, এটা হলো কমন ধারণা, এগুলা সকল ভেক্টরের ক্ষেত্রেই এই ধারণাগুলো কমন। তাহলে দেখো, তাহলে এখন ধরো আমি ওই কাজটা করলাম যে এইবার আরেকজন এখানে টান দিছে, মিটার পার সেকেন্ড বেগে টান দিছে। এখন যে টান দিছে একটার আর একটার মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। এইখানে ধরো একজন দড়ি দিয়ে টান দিছে, এইদিকে একটা দড়ি দিয়ে টান দিছে, দুইজনের টান দেওয়ার মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এ এ এও টান দিছে, এও টান দিছে, তাহলে কি যাবে, ও আসলে কাকে ফলো করবে? লুপ দিকে ফলো করবে, তাহলে ও যাবে এই দিকে। এখন এইটার পরিচয় কি? এইটা হলো আমার আর, এই যে এইটা আমরা বের করা শিখলাম এতক্ষণ, যে দুইজন যদি এইভাবে টানাটানি করে তাহলে এই বেচারা কার কথা শুনবে? এর কথা শুনবে। এইটা আমরা বের করা শিখলাম। তাহলে এটার মানও আছে, দেখো এ কিন্তু এই দিকেও যায় না, এই দিকেও যায় না, তাহলে একটা নির্দিষ্ট দিকে গেছে। কিন্তু এটারও নির্দিষ্ট একটা দিক আছে, সেটা কি? কার সাথে বলবো যে এইটা ধরো রাফিন টান দিচ্ছে, আমি বলবো যে রাফিনের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে ও এই দিকে রওনা হয়েছে। সেই জন্য আমাদের কিন্তু এই আলফাটা বের করা দরকার। ঠিক আছে? আমি খুবই বেসিক কথাবার্তা বলতেছি, আর আমি বাস্তবিক ওয়ার্ল্ডের সাথে আমি এই সূত্রটার আমি একটা কানেকশন আমি বিল্ড আপ করার চেষ্টা করতেছি জাস্ট। আমি কি বুঝাইতে পারলাম কিনা? যে আমরা রিয়েল ওয়ার্ল্ডের যেই ঘটনাগুলা দেখি তার সাথে এই সূত্রের কানেকশন কোথায়? হ্যাঁ ভাই। ওকে, তাহলে চলো এটা বের করে ফেলি। তাহলে এটার আলফাও আমরা কি করবো? ঠিক আছে, এটা ধরো আমরা এটা নাম দিয়ে দিই, রাফিন টানছে, আর এটা ধরো আর্নেস্ট। তাহলে এটার মানে কি? আমরা বলবো যে রাফিন যে টান দিছে তার সাথে আমার আলফা কোণে এইদিকে দৌড়াইছে। এখন এটা তো বেগের মানও থাকবে, কিন্তু 2 হবে না, 3 হবে না। দেখবা যে তোমার কি সামথিং একটা বেগের মান, এটা হলো তোমার আর এর মান। তাহলে আর এর মান আগে বের করে ফেলি। স্কোয়ার, তুই এখানে কি এই হিসাবে কাজ করতেছে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি সি স্কোয়ার প্লাস 2 ইন্টু কি, এটা হলো সূত্রের 2, 2ab cos থিটা। এ কোনটা? এইটা। বি কোনটা? এইটা। তাহলে 2 ইন্টু 3 ইন্টু cos, cos এখানে এই কোণ লিখবো নাকি এই কোণ লিখবো? অ্যান্সার হলো দুইটা যে ভেক্টর থেকে আমি যোগ করছি তার মাঝামাঝি কোণ, সেটা কিন্তু 30 ডিগ্রি। এটার মান কত আসে? ভাই 4.8 মেবি, যা হোক। 4.8। 4.8। আর কোণের মান হচ্ছে 18। 0.06। এর মানে, এর মানে 18.0। হইলো তোমার দেখো, ও টান দিছিল 2 আর ও টান দিছিল 3, কিন্তু আসলে কত বেগ প্রাপ্ত হয়েছে? বেগ প্রাপ্ত হয়েছে হলো এত মিটার পার সেকেন্ড। এখন দেখি বেগ প্রাপ্ত এত বেগে রওনা হয়েছে কত অ্যাঙ্গেলে, এখন আলফার মান বের করি। ইকুয়াল টু আলফা কার সাথে নিছি? ওই যে, তাহলে tan ইনভার্স সরাসরি দিয়ে দিলাম, tan ইনভার্স যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কার সাথে আছে? 2 এর সাথে আছে, তাহলে 2 কিন্তু কি সিঙ্গেল থাকবে। 2 প্লাস, তাহলে মিঙ্গেল হবে কি? মিঙ্গেল হবে পারভেজ বা 3, 3 সাইন থিটা, থিটার মান কত? 30, 3 cos 30, থিটার মান কত আসে করে দেই, 3 sin 30 প্লাস 3 cos, তোমার
ইনভার্স 0.26, এটা এটাকে যদি আমরা tan ইনভার্স করি 18 বলবে কি এই বল বা এই বস্তুটা আসলে যে রাফিং যে কি করছে তার সাথে 18 ডিগ্রি অ্যাঙ্গেল করে 4.8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াবে, এটা হলো কথা। চলো আর একটা, এটা বোঝা গেল কিনা, তাহলে আমি আর একটা উদাহরণ টানবো। আর একটা উদাহরণ দেখো, আমরা নদী নৌকাতে দেখি না, এটা সাঁতারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খেয়াল করবো। দেখো ধরো আমার এই এরকম দেখো নদীর ক্ষেত্রে এই ঘটনাটা কিরকম ভাবে ঘটে। নদীতে কি হয়, ধরো একজন চলতে চাচ্ছে, ওর তো নিজস্ব একটা বেগ থাকে ঠিক না, বা স্রোতেরও কিন্তু কিছু না কিছু বেগ থাকে। ধরো আমি আমি এইখানে এইভাবে যাত্রা করতে চাচ্ছি, ঠিক আছে, এইদিকে বেগ, এইদিকে এই দিকটা আমি কিভাবে কি করব, এটাই সব নদীর সাপেক্ষে, নদীর পাড়ের সাপেক্ষে সব কিছু আমি angle। তাহলে এইটা ধরো আমার এখানে অ্যাঙ্গেল আছে কত, 60 ডিগ্রি। তাহলে এইটা আমার কি, সাঁতারু বা নৌকা বলো যাই বলো, এত বেগে, এই বেগের মানটাও দিয়ে দেই, ধরো 10 মিটার পার সেকেন্ড। ধরো কোন একটা নাবিক অথবা নৌকা 10 মিটার পার সেকেন্ড বেগে নদীর যে পার আছে তার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ও যাইতে চাচ্ছে, রওনা দিছে, ভালো কথা। কিন্তু এখন নদীতে আসে কি, স্রোত। স্রোত কোন দিকে আছে, স্রোত তো আমি বললাম স্রোত আছে আসলে তোমার এইদিকে একেবারে পার বরাবর, পার বরাবর। তার মানে কি, পারের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে কি আছে, স্রোত আছে। তাহলে সেই স্রোতটাও আমরা আঁকায় ফেলি। তাহলে স্রোতের একটা বেগ দিয়ে দিই, স্রোতের বেগ দিলাম আমি কি, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারতেছো আগের ঘটনা কিন্তু আগের মতোই, ধরো এইটাই আমার সেই অবজেক্ট, এইটা আমার কি সেই বস্তু বা নৌকা। তাহলে দেখো তো এই নৌকার উপর কয়টা বেগ কার্যকর হচ্ছে, যদি স্রোত না থাকতো, ওই যে বলকে আমি যখন কোনো অন্য বেগ না কাজ করে একটা বেগ যখন কাজ করে তখন কি তার লোভ দিয়েও যা, ওই ভেক্টরও তাই। ধরো এই স্রোতটা নাই, তার মানে কি ওর উপর শুধু কি একটা ভেক্টর, আমি তো আগেই বলছি একটা ভেক্টরের ভেক্টরও যা, লোভ দিয়েও তা, তার মানে কি ও এইদিকে যাবে, আর লোভ দিয়েও এইটাই হবে। আর লোভ দিয়ে যেটা হবে সেটাই তো আমরা চোখে দেখবো, তার মানে কি চোখে দেখবো যে ও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাইতে চাচ্ছিল, ও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেই সুন্দরভাবে যাবে। কিন্তু এখন তো এই বেগ আসার সাথে সাথে এই বস্তুর ওপর কিন্তু কি এই বেগও কাজ করতেছে। তার মানে কি, ওই যে আগেরটার সাথে মিলাও, দুইটা রশি কল্পনা করো, একটা হলো কি ইঞ্জিনের রশি, ধরো ইঞ্জিন ওকে এই দিকে নিতে চাচ্ছে, একটা এটাকে একটা টান ধরো, আর স্রোত ওকে এই দিকে নিতে চাচ্ছে। তাহলে ও কার কথা শুনবে, এবার কিন্তু দুইজনের কথা শুনবে, মাঝামাঝি ও এই দিকে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই আমরা চোখে দেখবো, এই যে যেই লব্ধিটা আসবে সেটাই কিন্তু আমরা চোখে দেখবো। আমার কথা ক্লিয়ার কিনা, না বুঝতে পারলে কোশ্চেন করো। হ্যাঁ ভাই, ক্লিয়ার। এইটা আমার আর, ধরলাম আমি পারের সাথে আর তোমার আলফা কোণ উৎপন্ন করছি, ওকে। তাহলে দেখো, তাহলে মেইনলি আমরা কি করতেছি, এই দুইটা ভেক্টরের লব্ধি তো কি আর, তাহলে দেখো এগেইন সেম কাহিনী। তাহলে এখানে আর এর মান বের করে ফেলো, আর ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস ইন্টু 5 ইন্টু 10 কস থিটা, থিটার মান কত দেখো,
থিটা হলো কি তোমার দুইটা ভেক্টরের মাঝামাঝি, যে দুইটা ভেক্টর যোগ দিচ্ছি তার মাঝামাঝি কোণ। ধরো স্রোত কিন্তু সবসময় এইভাবে না থাকতে পারে। স্রোত ধরো আমি বললাম যে স্রোতেরই ডিরেকশন একটা দিয়ে দিলাম যে স্রোত তোমার পাড়ের সাথে এইখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কিন্তু কি এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে কোণ কত হয়ে যাবে? তখন কিন্তু কি 30 ডিগ্রি হয়ে যাবে কি এই দুই ভেক্টরের মধ্যে কোণ। ধরো আমি স্রোতের ডিরেকশনটা দিয়ে দিলাম হলো পাড়ের সাথে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তখন কিন্তু কি আমি কোণ নেবো কোনটা? সবসময় এই ভেক্টর আর এই ভেক্টর যোগ দিচ্ছি না, তাহলে আমার এই কোণটা নেওয়া লাগবে। তাহলে এটা আছে কত? 60, 15 বাদ দাও, তাহলে এটা কত হবে? 45। তখন আমার থিটার মানটা কত হয়ে যাবে? 45 হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? এটা এই জিনিসটা ধরা গেল কিনা? আমি যাই থাকুক তাই থাকুক, আমার কোশ্চেনে যেমন মনে হয় তেমন থাকুক, আমি শুধু আমার টার্গেট থাকবে কোথায়, যে যে দুইটা ভেক্টর যোগ দিচ্ছি তাদের মাঝে কোণ কত আছে। এইটা যদি মাথায় রাখো তাহলে বিষয়টা ইজি। কথা বোঝা গেল? জি ভাই। ধরো আমি জিনিসটা আর একটু ভাই ক্লিয়ারই, ধরো এটাও আঁকায় দেই। ধরো ওই একইভাবে এইখানে আছে তোমার ধরো এটা তোমার 60 ডিগ্রি স্রোতের বেগ। এবার ধরো আমি এইখানে দিয়ে দিচ্ছি 15 ডিগ্রি। তাহলে এখানে দেখো ওই ঘোরাফেরা কি 10 মিটার/সেকেন্ড আছে, এখানে ধরো ওইটা কি ছিল 5 মিটার/সেকেন্ড। মান ধরো একই আছে, মান ধরো একই আছে, কিন্তু এইবার কিন্তু কি আমি এই ঘোরাফেরা কিন্তু এই ভেক্টর আর এই ভেক্টর যোগ দিচ্ছি। এইবার যোগ দেওয়ার সময় এর মাঝামাঝি কোণ কত? 60 - 15 45। তোমার যে কোনো ভাবেই দেখ না কেন, তুমি জাস্ট মেইন বিষয়টা ফোকাস করো। এখানে এইখানে কিন্তু 60, আমি এটা বুঝে দিই। বুঝার জন্যে? তাহলে এখানে একইভাবে কি মানটা বের করে ফেলবে। দেন আসি কি আলফা। আলফার মান তো বুঝতেইছো, আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স সিঙ্গেল মিঙ্গেল দেখি সাথে কোণ আছে, অ্যাঙ্গেল আছে কার সাথে? 5 এর সাথে। তাহলে এ থাকবে কি মিঙ্গেল 5 প্লাস 10 sin থিটা। থিটার মান কত? 60 ডিগ্রি। 10 cos থিটার মান কত? 60 ডিগ্রি। বোঝা গেল কিনা বলো? বোঝা গেছে? হ্যালো? কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, না ভাই ভাই, এই যে হ্যাঁ বলো। ভাই হ্যাঁ বলো। এই যে স্লাইড গুলো এলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। এইবার আসি আমরা কয়েকটি আর এই যে স্পেশাল কেস। ইভা তো আমার কাছে নিয়ে বুঝা ভাই, হ্যাঁ আমার কাছে তো হ্যাঁ ইভা পড়ে না, ওই যে গ্রুপে তো দেখলাম অ্যাড আছে ফেসবুকে। আচ্ছা আচ্ছা ও ই আচ্ছা করে আচ্ছা দিও, ভাই করে দিও। ওকে আচ্ছা, এটাই প্যারা নেই। ইয়েতে আসছি, ছাড়ছি এখন আসি ছাড়ছি ছাড়ছি। দেখো কয়েকটা আমরা আমার স্পেশাল কেসে আসবো। দেখো স্পেশাল কেস বলতে এই যে থিটার উপর, এই থিটার দেখো থিটার মান কিন্তু কি, ধরো আমার 5 মিটার/সেকেন্ড বেগ ঠিকই আছে, আমি এইবার একবার এইভাবে তোমার ধরো আমি এইভাবে রওনা দিলাম, ধরো এই 10 মিটার/সেকেন্ড বেগ ঠিকই আছে, আমি ধরো আমি 10 মিটার/সেকেন্ড বেগে সাঁতরাইতে পারি। এখন এই এই বেগ নিয়ে আমি কিন্তু কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলেও কি রওনা হইতে পারি, 30 ডিগ্রিতেও হইতে পারি, আবার এই দিকে হইতে পারি, এই দিকে হইতে পারি, যে কোনো দিকে হইতে পারি। তাহলে আমি কোন দিকে, আমি একটা বেগ নিয়েই কোন দিকে রওনা হলে বা কোন দিকে ভেক্টর অ্যাপ্লাই হইলে তার ফলাফলটা কিরকম আসে, এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করব। আমরা কয়েকটা স্পেশাল কেস নিয়ে কাজ করবো। প্রথমত কি 0 ডিগ্রি, দেন 90 ডিগ্রি, দেন 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। এই তিনটা কেস নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? দেখবো যে তিনটা, কারণ এই তিনটা ক্ষেত্রে আমাদের কিছু কিছু তোমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য এই বিষয়গুলো একটু আলোচনা করি। দেখো ধরো থিটা, থিটা ইজ ইকুয়াল টু, যদি প্রথমে আমি কি 0 ডিগ্রি নিয়ে কাজ করি, এই কেস যখন ঘটে এর মানে কি, মানে একটা ভেক্টর কি, ধরো এ ভেক্টর এইদিকে কাজ করতেছে, এটা হলো এ ভেক্টর, বি ভেক্টরও কি এইভাবেই কাজ করতেছে। এখন দেখো এই দুইটা ভেক্টরের দেখো আমার প্রথমত সামান্তরিক বিধি অ্যাপ্লাই সময় মেইন শর্ত কি, যখন আমি সামান্তরিক বিধিতে আমি যোগ করতে চাচ্ছি, আমার প্রথম শর্ত কি এই বিন্দু আর এই বিন্দু কি এক হওয়া লাগবে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু এক হওয়ার জন্য আমি কি করব, এটাকে কি প্যারালাল শিফট করে কি এই বিন্দু আর এই বিন্দু কি এক করতে চাবো। তখন যে ঘটনাটা দেখবে সেটা হলো কি একটার উপর আরেকটা কি ওভারল্যাপ করে ফেলছে, একটার উপর। মানে জিনিসটা এরকম, ধরো আমার এইটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, দুইটা যদি সমান্তরাল থাকে বা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হওয়া মানে কি এরকম আছে। তাহলে যখন আমি দেখো
আমার টার্গেট কি আমি এই বিন্দু আর এই বিন্দু আমি কি এক করতে চাচ্ছি, তখন আমি কি আমি প্যারালাল শিফট করে দেখো এই কাজটা যখন করতে চাচ্ছি, দেখো একটা কলম কিন্তু কি আর একটা কলমকে ঢেকে দিছে, এইটাকেই বলা হইতেছে ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি একটাকে আবৃত করে ফেলা, ঢেকে ফেলা। এই বিষয়টা কি বোঝা গেছে? যদি এরকম হইতো 0 ডিগ্রি ব্যতীত জি ভাই। অন্য কোনো কোণ হইতো, ধরো এইরকম আছে, তখন কিন্তু কি আমার একটার আদি বিন্দু দুইটার আদি বিন্দু সুন্দরভাবে মিলে যাইতো। কিন্তু দেখো একটা কিন্তু দুইটা কিন্তু ওভারল্যাপ করতেছে না, কিন্তু যখনই 0 ডিগ্রি হবে একটা আর একটাকে ওভারল্যাপ করে ফেলবে। নাইস, ক্লিয়ার এটা? তাহলে এইখানে লিখবো ক্লিয়ার ভাই? যে ওকে, একটা আর একটাকে আবৃত করে ফেলবে বা ওভারল্যাপ করে ফেলবে। এই ক্ষেত্রে দেখি কি কিরকম হয় থিওরি অনুযায়ী। তাহলে প্রথমে কি আর আর ইজ ইকুয়াল টু কি হবে, সূত্র তো একই হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি cos 0 ডিগ্রি। এখন cos 0 মান কে জানো বলো? cos 0 মান কিন্তু কি 1। তাহলে এখানে দেখো আন্ডার রুট অফ স্কয়ার প্লাস 2ab ইনটু 1 এ। দেখো তো বিষয়টা এমন হয়েছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস b হোল স্কয়ার। তাহলে রুট আর ই থেকে এখানে কি হয়ে যাবে, জাস্ট a প্লাস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, সিম্পলি a প্লাস। তার মানে আমরা এইটা যদি মনে রাখি, আমি বলতেছি না যে তোমরা এভাবে মনে রাখো, জাস্ট ওই বললাম না যেগুলো স্পেশাল কেস, স্পেশাল কেসের তো কিছু না কিছু স্পেশালিটি থাকবে। স্পেশালিটি কি, জাস্ট এই তুমি মানটা তুমি ইজিলি যোগ করলেই পেয়ে যাচ্ছ, মানে তোমার এই লাইনগুলা স্কিপ করতে পারো এখানে, ঠিক আছে? যখনই দেখবে 0 ডিগ্রি তুমি এইখান থেকে এইখানে আসতে পারো, কোনো প্যারা নাই। কিন্তু তুমি তো বারে বারে জানো, বারে বারেই তোমার কি হবে, এই cos 0 মান যখন তুমি বারে বারে বসাইবে সবসময় কিন্তু কি অনই হবে। অন হইলে প্রতিবারই কিন্তু কি এই কাজটা হবে, প্রতিবারই তুমি আর a প্লাস বি হোল স্কয়ারের ফরম্যাটে পড়ে যাবে, আলটিমেটলি তুমি a প্লাস বি পাবা প্রতিবার। তাহলে এই জিনিসটা সেই জন্য যখনই 0 ডিগ্রি হবে আমরা এই কয়েকটা জাস্ট লাইন স্কিপ করতে পারি। আমি তখন সাথে সাথে বলবো যে এখানে তো 0 ডিগ্রি, তাহলে সাধারণত যে দুইটা ভেক্টর আছে সাধারণ যোগ করলে হয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু অনেকে ভুল করে, সাধারণ যোগ এইটাই কি হইতেছে, দেখো ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইদিকে আছে তোমার 3 মিটার পার সেকেন্ড। এদের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তখন আমি বলবো কি লব্ধি কত হবে, 3 + 2 5, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু দেখো একটুখানি আগে কিন্তু সেম উদাহরণ নিছিলাম, সেম উদাহরণে কি ছিল, 2 আর 3 এর মধ্যবর্তী কোণ কত ছিল, 60 ডিগ্রি ছিল না? এখন 60 ডিগ্রি যখন ছিল তখন আমি কত পাইছিলাম, 4.8 পাইছিলাম না মিটার পার সেকেন্ড। দেখো একটুখানি আগে যে এখানে দেখো 4.8, দেখো এখানে কিন্তু কি 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড আর 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কাজ করছিলাম, কিন্তু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি ছিল না। সেই জন্য কিন্তু কি এখানে আমি সাধারণভাবে এটা বলতে পারবো না যে 2 আর 3 5, এটা করলে কিন্তু ভুল হবে। আমার কেস গুলা মাথায় রাখা লাগবে যে আমি কোন কেসে ইউজ করতেছি। যখনই 0 ডিগ্রি হবে তুমি সিম্পলি যোগ করে দিবে, কোনো কথা নাই। তোমার যদি 5 আর 10 থাকে, তুমি 5 আর 10 কি 15 ইজিলি বলে দাও। কিন্তু অন্যান্য কোণ থাকলে কিন্তু 5 আর 10 যে 5 আর 10 যে 15 হয়, এটা কিন্তু বলতে পারবে না। এই যে ডিফারেন্স গুলা বোঝা যাচ্ছে কিনা, এগুলা কিন্তু তালগোল পাকানো যাবে না। একটার সাথে আর একটা সম্পর্ক কি এরকম বোঝা লাগবে। 0 ডিগ্রি একটা স্পেশাল কোণ, স্পেশাল কোণের ক্ষেত্রে আমরা কি বলবো, যে যখনই এরকম কোনো কেস থাকবে আমরা সিম্পলি যোগ করলে ওটা বোঝাবে। চাইলে তুমি সরাসরি সামান্তরিক বিধিও ইউজ করতে পারো, কিন্তু কি দরকার 2-3 লাইন যদি আমি স্কিপ করতে পারি ভালো তো, নাকি? সামান্তরিক বিধি সব জায়গাতেই কাজে খাটতেছে, ঠিক আছে? আমি সবকিছু কিন্তু কি সামান্তরিক বিধি থেকে আসতেছি। দেখো 0 ডিগ্রির কেস যে আমি সলভ করলাম, এটা কিন্তু কি সামান্তরিক বিধি দিয়ে আমি সলভ করে এখানে আসলাম। কথা ক্লিয়ার? আর কোনো কোশ্চেন থাকলে বলো। ক্লিয়ার ভাই? তাহলে এই যে সাধারণ যোগ কিন্তু সব জায়গাতে করা যাবে না, ইয়েতে 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা এই কাজটা করবো, ঠিক আছে? এরপরে অ্যাঙ্গেলের বিষয়টা আমি আসতেছি, কারণ কি আরে তো দিকও থাকবে। দিকের ব্যাপারে আসি, দিকের ব্যাপার হলো তোমার দুইটা ভেক্টরের, দেখো 0 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি মানে ওর দিক আর ওর দিকও কিন্তু সেম। তার মানে কি এদের যে দিক আছে দুইটার দিকের কি সাথেই থাকবে, ঠিক আছে? তার মানে কি লব্ধি যে আর আর এখন আমার এই দিকে হবে নাকি এই দিকে হবে নাকি এই দিকে হবে, অ্যান্সার হলো তোমার যে ভেক্টর দুইটা তুমি যোগ দিচ্ছ তাদের দিকে। তার মানে আমার আরটাও এরকম, এটা হলো আমার আর। তার মানে আমি কি বুঝলাম, আর এই দুইটা ভেক্টর যোগ দিয়েই তো আমার কি আর হয়েছে। তার মানে
যতগুলা ভেক্টর আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু কি কোণ কত 0। তার মানে 3 2 আর এই 2 সাথে আর কত কোণ উৎপন্ন করবে 0, 3 সাথে আর কত কোণ উৎপন্ন করবে 0। দেখো এটা আরো ইজিলি বোঝা যায়। আমরা সবসময় কি দেখি যে দুইটা ভেক্টরের লব্ধি, ধরো এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি সবসময় কি, লব্ধি সবসময় মাঝামাঝি থাকে, এটাও মাথায় রাখবে। লব্ধি কিন্তু এমন হবে না যে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি আমার এর বাইরে চলে যাবে না, এর মাঝামাঝি থাকবে, ঠিক আছে? তাহলে এর মাঝামাঝি যখন থাকতেছে, এখন দেখো আমার ভেক্টর, এই দুইটা ভেক্টরের মাঝা কোণ কত 0। এখন 0-র মাঝামাঝি আবার তুমি কোণ কোথায় পাবে? 0 ছাড়া পসিবলই না। এটা কি বোঝা যায়? এটা একটা কমন সেন্স কিন্তু। দেখো এইখানে ধরো এখানে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রির মাঝামাঝি কিন্তু কি 15 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। ধরো 15 ডিগ্রি এটাও কি মাঝেই পড়ে, 30 ডিগ্রি এটাও মাঝে পড়ে, 45 ডিগ্রি এটাও মাঝে পড়ে। কিন্তু যেখানে তোমার 0 ডিগ্রি আছে, 0 আর 0-র মাঝামাঝি তুমি কোন কোণ বের করতে পারবা 0 ছাড়া। সেই জন্য আমার আর এর ডিরেকশন কি হবে? 0 ডিগ্রি হবে। তার সাথে যে দুইটা ভেক্টর তুমি যোগ দিছো তাদের সাথে 0 ডিগ্রি কোণে কি আরটা ক্রিয়েট করবা, তোমরা তৈরি করবা। বোঝা গেল কিনা এটা? প্রশ্ন থাকলে বলো। জি এই ভাই, দিকের বোঝা গেছে। বিষয়টা বোঝা গেল কিনা? ওকে, জি ভাই। এইবার আসি তোমার 180 ডিগ্রি হলে কি? এটা is equal to 100। ধরো এটা কি আমার এ ভেক্টর, এটা আমার B vector। দেখো এইবার যখন আমি এটাকে মানে কি এই বিন্দু আর এই বিন্দুকে অ্যাড করতে চাবো, তখন কিন্তু জিনিসটা এরকম হবে। Add করে ফেলো। এই যে এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এটা add হয়ে গেল। এখন দেখা যায় এদের মাঝামাঝি কোণ কত? 180। তাহলে দেখো এখানেও কিন্তু কি সমান্তরাল আছে, 0 ডিগ্রিতেও সমান্তরাল ছিল, এখানেও সমান্তরাল ছিল। তফাৎ কি? এখানে দুইটার অ্যারোই কি সেম, এখানে একটার অ্যারো আর একটার অ্যারো কি একেবারে অপোজিট। এখানে দেখো 0 ডিগ্রিতে মনে রাখা একেবারে ইজি, আর এটা ডিরেকশনও যায়, এটা ডিরেকশনও তাই, আর এই ডিরেকশনই তাই। কিন্তু এইখানে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা a প্লাস বি করতে চাচ্ছি, a প্লাস বি আর প্লাস বি ইকুয়াল টু, তাহলে আমি আর এর মান জানতে চাই। আর ইকুয়াল টু, দেখো a স্কয়ার প্লাস cos 100, ঠিক আছে? cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? -1। স্কয়ার প্লাস দেখো এই মাইনাসটা কিন্তু এই প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে সরাসরি মাইনাস লিখে দিই, মাইনাস এ বি 2ab -1 তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার। এইখান থেকে আমি একটু এদিকে আসতে, দেখো জিনিসটা এইখান থেকে আমরা দুইটা পার্টে বিভক্ত করবো। দেখো এইটাকে চাইলে আমরা কি এইভাবে লিখতে পারি, স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার, অথবা তো বি স্কয়ারটাকে যদি আমি আগে লিখি কোনো প্যারা নেই, বি স্কয়ার মানে a বি প্লাস এ স্কয়ার, এভাবে লিখলে তো কোনো সমস্যা নাই। দেখো এটাও যে জিনিস, এটার সাথে এটাও সেম জিনিস, কোনো প্যারা নাই। তাহলে এইটার এই ফরম্যাটে যখন আমরা লিখতেছি তখন আমার a মাইনাস বি হোল স্কয়ার অথবা এটা আসতেছে কি, এখানে আসতেছে বি মাইনাস এ হোল স্কয়ার, আর এইখানে আসতেছে কি a মাইনাস বি, আর এখানে কি বি মাইনাস। তার মানে যখন 180 ডিগ্রি আসতেছে তখন কি মাইনাস হইতেছে, ভালো কথা, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এটা কমন। তার কার থেকে মাইনাস হবে এটা কিন্তু আমরা কি ডিরেক্টলি বলতে পারতেছি না। কথা বোঝা গেছে? যে এ থেকে বি কে মাইনাস করব নাকি বি থেকে এ মাইনাস করব, এটা কিন্তু বলা যাচ্ছে না। প্লাস হওয়ার কারণে দেখো সবকিছুই প্লাস, এটাও যেদিকে এটাও যেদিকে এটাও যেদিকে, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে?
কিন্তু এইখানে যখন আমার 180 ডিগ্রি হচ্ছে আমার মাইনাস করা লাগতেছে এটা শিওর, কিন্তু এ থেকে বি মাইনাস করলেও তুমি পারো, বি থেকে এ মাইনাস করলেও তুমি পারো, তোমার ইচ্ছা, কোনোটাকে তুমি ভুল বলতে পারবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এ থেকে যদি আমি বি বিয়োগ করি তখন ডিরেকশনের কাহিনী কিভাবে করব, বি থেকে এ বিয়োগ করব তখন আমি ডিরেকশনটা কিরকম কি হবে এইটা নিয়ে আমরা সামনের দিন আলোচনা করবো। একটা নিয়ম করবো এইটার জন্য, আমি এই কেসের জন্য আমি একটা নিয়ম শিখাইতে চাচ্ছি না, প্যাসকুজ বাজবে, আমি একটা নিয়ম শিখাবো, ওই একটা নিয়মে তোমার প্লাস মাইনাস সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটার দিকটা আমি আপাতত স্কিপ করতেছি, কারণ ওই একটা নিয়মের মধ্যে সবকিছু চলে আসবে, ঠিক আছে? জাস্ট মানটা দেখো, মানটা কি এ মাইনাস বি হইতে পারে, বি মাইনাস এ হইতে পারে, দুইটাই ঠিক, কথা বোঝা গেছে? তাহলে এই দুইটাকে মার্জ করে যখন আমরা লিখি তখন আমরা এইভাবে লিখি যে আর ইজ ইকুয়াল টু এ ডিফারেন্স, এটা হলো ডিফারেন্স চিহ্ন মানে পার্থক্য। কারণ দেখো এখানেও বিয়োগ করতেছে এখানেও বিয়োগ করতেছে, বিয়োগটা কিন্তু কমন, এমন না যে এখানে এখানে বিয়োগ করতেছে এখানে যোগ করতেছে, বিয়োগ মাস্ট, কিন্তু কার থেকে কাকে বিয়োগ করতেছে এটা হলো তোমার ইচ্ছা। তার মানে কি বিয়োগ করা মানে কি ডিফারেন্স বের করা, এটা হলো তোমার সেই ডিফারেন্স, ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না ভাই। না ভাই। তাহলে না আমরা ভাই। সামনের দিন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয় সেটা শিখবো, সাথে সাথে সেম টাইম ওই যে কমন কেস আমার অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর 180 ডিগ্রির ক্ষেত্রে তোমার একটা সাধারণ নিয়ম কিভাবে কাজ করব, রেফারেন্সিং শিখবো, রেফারেন্সিং শিখে আর বাকি যে টাইম পাবো আমরা উপপাদ্যতে চলে যাব, ঠিক আছে? উপপাদ্যতে আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা অ্যাডভান্স টপিক গুলাতে, নদী নৌকার এই টপিক গুলাতে আমরা শিফট হতে পারবো, ঠিক আছে? তাহলে আর আমাদের 2-1 দিনের মধ্যে আমরা উপপাদ্যতে শিফট করতে পারি ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, যে এই পর্যন্তই থাকো। ঠিক আছে ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।